আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আবারও ইসরায়েলের উপর জোড়া মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বিদ্রোহীরা। হামলার পর ইসরায়েলের প্রধান নগরী তেল আবিবের পার্শ্ববর্তী ডেভিড বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া দখলদার ইসরায়েলের হাইফা নগরীতে চালানো হয়েছে ড্রোন হামলা। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, বুধবার প্যালেস্টাইন 2 ও জুলফিকার ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়। জেরুজালেম শহরের পার্শ্ববর্তী সামরিক স্থাপনা ছিল এই হামলার টার্গেট। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, হামলাগুলোর লক্ষ্য অর্জন করেছে এবং লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন থেকে এই প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার ইয়েমেন থেকে মিসাইল উৎক্ষেপণ শনাক্ত করার পর ডেভিড বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সাথে জেরুজালেম সহ আশপাশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক শুরু হয়। হুথি আনসারুল্লাহ জানিয়েছে, তারা এদিন ইসরায়েলি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালিয়েছেন। একাধিক ওয়ারহেড সম্পন্ন একটি প্যালেস্টাইন 2 মিসাইল ও একটি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল ব্যবহৃত হয়েছে ওই হামলায়। এছাড়া পৃথক ড্রোন হামলাও করা হয়েছে দখলদারদের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে। এদিকে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর ট্যাঙ্কের উপর হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। উত্তর গাজার জাবালিয়া এলাকায় মোজেস স্টাফ নামের ওই অপারেশনটি চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, আল কাসাম ব্রিগেডসের 3 জন যোদ্ধা একটি টানেল থেকে বের হয়ে আল ঘাবরি সড়কের ওপরে থাকা একটি মার্কাভা ট্যাঙ্ক ও একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের ওপর আল ইয়াসিন রকেট দিয়ে হামলা চালায়। হামলার সাথে সাথে টার্গেট দুটি আগুনের কুণ্ডলিতে পরিণত হয় এবং যোদ্ধাদের আল্লাহু আকবার ধ্বনি শোনা যায়। ভিডিওর আরেকটি অংশে দেখা যায়, একজন যোদ্ধা ট্যাঙ্কের উপর চড়ে সেটির ককপিট খুলে ভেতরে বিস্ফোরক রাখার চেষ্টা করেন। ককপিট খুলতে না পেরে বাইরে থেকেই আঘাত করেন। একই সময়ে পার্শ্ববর্তী আরেকটি ট্যাঙ্কের উপর হামলা চালায় অন্য যোদ্ধারা। বুধবার আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর গিদিয়ন 2 অপারেশনের জবাবে তারা অপারেশন মোজেস স্টাফ পরিচালিত করেছেন। প্রতিরোধ যোদ্ধাদের একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল গাজা সিটিতে অভিযান শুরু করার পর হামাস যোদ্ধারা তাদের প্রথম দুটি অভিযান চালিয়েছে জাবালিয়া ও আল জাইতুন এলাকায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, তারা এখনও মধ্যস্থতাকারীদের ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ইসরায়েলি সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন। গত 18 আগস্ট যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেটি হামাস সহ ফিলিস্তিনি গ্রুপগুলো গ্রহণ করলেও ইসরায়েল রাজি হয়নি। এক বিবৃতিতে হামাস বলেছেন, তারা এখনও বিস্তৃত চুক্তির আওতায় পণবন্দী ও কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য প্রস্তুত। প্রস্তাবিত চুক্তিটি কার্যকর হলে গাজায় নৃশংস যুদ্ধ বন্ধ হবে, গাজা থেকে দখলদার সেনারা সরে যাবে এবং গাজা সরবরাহ চালুর জন্য সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়া হবে। এরপরে গাজায় শুরু হবে পুনর্গঠন কার্যক্রম। এছাড়া যুদ্ধ পরবর্তী সময়ে গাজা শাসনের জন্য একটি স্বাধীন প্রশাসন গঠনেও রাজি হয়েছে হামাস। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এখনও চলছে। গাজায় 60,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তবে তারা এই যুদ্ধে এখনও হামাসকে পরাজিত করতে পারেনি কিংবা হামাসের হাতে থাকা পণবন্দীদেরও উদ্ধার করতে পারেনি। এদিকে আবারও ইসরায়েলের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে গাজায় বন্দী থাকা নাগরিকদের পরিবারের সদস্যরা। বুধবার রাতে তারা ইসরায়েলি পার্লামেন্ট ভবন নেসেটের সামনে থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে পণবন্দীদের স্বজনদের সাথে যোগ দেয় হাজারো সাধারণ নাগরিক। বিক্ষোভকারীরা দ্রুত হামাসের সাথে চুক্তি করে গাজা থেকে পণবন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান। নেসেট ভবনে ইসরায়েলি পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির সাথে বৈঠকের পর এদিন বিক্ষোভ শুরু হয়। গাজায় বন্দী থাকা রমবার স্লাভস্কির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েলি এমপিরা বন্দীদের রক্ত পান করছে। তিনি চিৎকার করে সরকারের উদ্দেশ্যে বলেন, আমার সন্তান সেখানে মারা যাচ্ছে, এতে কি তোমাদের কোনো স্বার্থ আছে? তোমরা এখন শুধু তার রক্তই পান করতে পারবে, কারণ বন্দীরা এখন মৃত।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এদিন ইসরায়েলের আরও কয়েকটি শহরে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। তেল আবিব থেকে জেরুজালেমমুখী মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া আরও কয়েকটি শহরে সড়ক অবরোধ করা হয়। ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে গাজায় এখনও অন্তত ২০ জন পণবন্দী জীবিত আছে। তবে গাজায় যে দুর্ভিক্ষ চলছে সে কারণে তারা ক্রমশই মৃত্যুর দিকে চলছে। হামাস জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি ছাড়া তারা একজন বন্দীকেও মুক্তি দেবে না। ইসরায়েল দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত। এ পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করছে দেশটি। আরব আমিরাত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করা হয়েছিল। আরব আমিরাতের সিনিয়র কূটনীতিক লানা নুসেইবেহ বলেছেন, এ ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নস্যাৎ করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েলি সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। নুসেইবে এমন এক সময়ে মন্তব্য করেছেন যখন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় 4/5 দেশটির সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন। 1967 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল প্রায় 160টি বসতি গড়ে তুলেছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ। রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখতে চায় ফিলিস্তিন। ওই অঞ্চলে প্রায় 7 লাখ ইহুদি ও 33 লাখ ফিলিস্তিনির বসবাস। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চুক্তির অন্যতম শর্ত ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তৎকালে পশ্চিম তীরের কিছু অংশ দেশটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাদ দিতে হবে। সে সময় নেতানিয়াহু বলেছিলেন, পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হলো, তবে সেটি এখনও আলোচনার টেবিলে রয়েছে। আরব আমিরাতের সিনিয়র কূটনীতিক লানা নুসেইবেহ বলেন, শুরু থেকেই আমরা আব্রাহাম চুক্তিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখা ও তাদের স্বাধীন রাষ্ট্রের বৈধ আকাঙ্ক্ষার পক্ষে কূটনৈতিক সুযোগ হিসেবে দেখেছি। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত আরব আমিরাতের জন্য চরম সীমা লঙ্ঘনের শামিল হবে। এক মঞ্চে দেখা গেল 3 নেতা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি সাড়ম্বর উদযাপন করছে চীন। দিনটিকে ঘিরে বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে যোগ দেন ওই 3 নেতা। পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে মিত্রদের নিয়ে চীনের প্রেসিডেন্টের 1 সপ্তাহের কূটনৈতিক শক্তি প্রদর্শনের সমাপ্তি ঘটল এই আয়োজনে। চীনের তিয়ানআনমেন স্কোয়ারে লাল গালিচা ধরে হাঁটার সময় এক অভূতপূর্ব দৃশ্যই দেখেছে বিশ্ববাসী। সেখানে পুতিন ও কিম জং উনের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেছেন শি। এ সময় শির ডান পাশে পুতিন ও বাঁ পাশে কিমকে দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের 80 বছর পূর্তি উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে শি জিনপিং চীনের সামরিক ক্ষমতা প্রদর্শন করেন এবং মিত্র দেশগুলোর নেতাদের একত্র করে বিশ্বকে একটি বার্তা দেন। কুচকাওয়াজ উদ্বোধন করে তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এখনও শান্তি নাকি যুদ্ধ, এই দুয়ের মধ্যে একটিকে বেছে নেয়ার মুখোমুখি। তবে তিনি বলেন, চীনকে থামানো অসম্ভব। এদিন প্রদর্শিত বিপুল সামরিক সরঞ্জামের মধ্যে বিশেষভাবে দৃষ্টিকাড়ে চীনের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র DF-5C, যার পাল্লা 20,000 কিলোমিটার। পাশাপাশি প্রদর্শনীতে ছিল নতুন আন্ডার ওয়াটার ড্রোন, সুপারসনিক ক্ষেপণাস্ত্র সহ সর্বাধুনিক সামরিক সরঞ্জাম। যুদ্ধবিমানের চমৎকার মহড়া দেখতে বেইজিংয়ের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। মহড়ায় অসংখ্য যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নেয়। এদিকে চীনের অত্যন্ত গোছানো এই অনুষ্ঠান ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শি, পুতিন ও কিম এই 3 নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভ্লাদিমির পুতিন আর কিম জং উনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দাও, যেহেতু তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। ভারতের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 50% শুল্ক কার্যকর হয়েছে গত 27 আগস্ট থেকে। এই শুল্কে ক্ষতির মুখে পড়েছে ভারতীয় পণ্য রপ্তানি
একই সঙ্গে ঝুঁকিতে পড়েছে লাখ লাখ ভারতীয়র চাকরি। এমন অবস্থায় ভারত এখনও কূটনৈতিক কৌশলেই অসন্তোষ জানাচ্ছে। এছাড়া প্রতিশোধমূলক পদক্ষেপ না নিয়ে দিল্লি আপাতত নতুন বাজার খোঁজার পথেই এগোচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা এবং তিয়ানজিনে নিরাপত্তা সম্মেলনের আড়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে লিমুজিন যাত্রার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়েছে। এর আগে দেশের ভেতরে রপ্তানিকারকদের জন্য কিছু সহায়তা এবং কর ছাড়ের ঘোষণা দিয়েছেন মোদী, যাতে শুল্কের ধাক্কা সামাল দেওয়া যায়। তবু দিল্লি কঠিন অবস্থায় পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অচলাবস্থা প্রত্যাশার চেয়েও দীর্ঘ হচ্ছে, আলোচনাও বন্ধ হয়ে গেছে। মার্কিন কর্মকর্তাদের নিয়মিত তিরস্কারে সম্পর্ক আরও নাজুক হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে এই শুল্ক ভারতের জিডিপি থেকে প্রায় 0.8% কমাতে পারে। চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি $35 বিলিয়ন পর্যন্ত কমতে পারে, যা টেক্সটাইল, গয়না ও চামড়াজাত শিল্পের লাখো চাকরি ঝুঁকির মুখে ফেলবে। কার্নেগি এন্ডাউমেন্টের অধ্যাপক অ্যাশলি টেলিস বলেন, প্রতিশোধ ব্যয়বহুল এবং অকার্যকর, কারণ যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতই বেশি নির্ভরশীল। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি $86 বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের ভারতের কাছে রপ্তানির 3 গুণ। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব বলেন, জাপান, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার মতো প্রতীকী পদক্ষেপ ঠিক হলেও সরাসরি পাল্টা শুল্ক এখনই দেয়া অযৌক্তিক হবে। তার মতে অন্তত 6 মাস অপেক্ষা করে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ বোঝা উচিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।